সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মানচিত্র 2 এর ক্লাসে লেকচার 2 আন্তর্জাতিক বিষয়াবলী, যে ক্লাসটার উপরে মূলত ভিত্তি, আন্তর্জাতিক বিষয়াবলীর ভিত্তি বলি আমি, যেখান থেকেই মোটামুটি আমরা আন্তর্জাতিকটাকে এনজয় করা শিখব, আন্তর্জাতিকটাকে শেখা শুরু করব আমরা যে জায়গাটা থেকে, যে জায়গাটায় ঘাটতি থাকলে আমাদের অনেক কিছুই ঘাটতি রয়ে যাবে, সেই জায়গাটা নিয়েই আজকে কথা বলতে আসছি। আমরা আগের দিন বিভিন্ন ইয়েগুলো সম্পর্কে সবাইকে কনসেপ্ট ক্লিয়ার করেছি। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন শুভকে একটা ফোন দাও, ও ফোন দিচ্ছে আমাকে, আমি তো ক্লাসে ফোন ইয়ে হয়ে যাবে, একটা ফোন দিয়ে বললো যে ফাইল আনছে বাসায়, কোনো ফাইল বাসায় আনছে। আজকে ওকে, আন্তর্জাতিক যারা সবচেয়ে কম পারেন তাদের জন্য সমাধান আছে। তো গতদিন আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম, যারা সবচেয়ে কম পারেন, এই পৃথিবীটাকে আমি এভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম, জাস্ট এইভাবে পৃথিবীটাকে তুলে ধরেছিলাম আপনাদের কাছে, এবং সেখানে রেখাগুলো আমরা শিখেছি, সময় নির্ণয় করা শিখেছি, ইত্যাদিতে এগুলো শিখে ফেলেছি। এখন আমাদের এই ভূপৃষ্ঠ, এই জায়গাটা যেটা বাজারে আপনি এরকম চারকোনাওয়ালা একটা বোর্ডের মতো বা একটা মানচিত্র যেটা ঝুলানো পান, সেই জায়গাটা আমাদেরকে হচ্ছে এখন একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর কি। আমরা যদি পৃথিবীর চিন্তা করি, যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হচ্ছে পানি, 2 ভাগ কি পানি, আর 1 ভাগ কি, 1 ভাগ হচ্ছে স্থল। হ্যাঁ, এই যে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাই না, স্থল। তাহলে 2 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে কি স্থল, তাই না? তাহলে সেই পানিটা আগে আমরা শিখি। এই পানিটাকে বলা হয় বায়ুমণ্ডল। দেখেন কখন কোন কথা থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে। যেমন সেদিন আপনাদেরকে বলতেছিলাম যে দেখবেন মানচিত্রের মধ্যে অলিম্পিকের 5টা রিং আছে, বলছিলাম না? বলেন। বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর একটা পরীক্ষা হয়েছে, সেখানে আসছে যে মানচিত্রে অলিম্পিকের কয়টি রিং আছে। এটা আপনাদেরকে পড়িয়েছিলাম, 5টা কালার, 5টা রিং, ইত্যাদি ইত্যাদি কথা বলেছিলাম। অতএব একজন স্পিকারের সব কথাগুলোই যদি আপনি সুন্দরভাবে শোনেন, এটা আপনার জন্য কিন্তু মঙ্গলজনক। ঠিক আছে, এটা আপনার জন্য খুবই মঙ্গলজনক। বলেন কোন কালারটা বেশি ভাল লাগতেছে আপনাদের, একটু জানতে চাই আমি, কোন কালারটা ভাল লাগে। যদি আমি একাধিক কালার ইউজ করবো আজকে, একাধিক কালার ইউজ করব যদিও, তারপরও আমাকে বলেন যে কোন কালারটা ভাল লাগতেছে, একটু ভোট দেন। এবং ভোট দিতে কিন্তু দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না। দেখেন কোন কালারটা বেশি ফুটতেছে সবুজে। আচ্ছা যাই হোক, যেটাই ফুটুক, আপনারা ভোট দিতে থাকেন, আমি আলোচনা করি। এই যে পানির যে অংশগুলো, এই অংশগুলোকে আসলে বলা হয় বায়ুমণ্ডল। কি বলা হয়? বায়ুমণ্ডল। এই অংশগুলোকে বলা হয় বায়ুমণ্ডল। ঠিক আছে, আচ্ছা হোয়াইট, সবাই ভোট দিয়েছে হোয়াইটে। ওকে, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে কি কি আছে? যেমন মহাসাগর আছে, হ্যাঁ, সাগর আছে, বড় আকারে যেগুলো আমি একটু বলতেছি, উপসাগর আছে, নদী আছে, খাল আছে, হ্রদ আছে, জলপ্রপাত আছে, ঠিক আছে, হ্রদ আছে, হ্রদ লিখছি, এরকম অনেক কিছু, যেমন প্রণালী, হ্যাঁ, প্রণালী সুন্দর করে আপনাদেরকে দেখাই দিব আমি, ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে। তাহলে এই জায়গাগুলো যদি আমরা একটু চেনা শুরু করি আস্তে আস্তে, যে সবচেয়ে বড় হলো মহাসাগর। এখন হুট করে আপনি অনেক কঠিন কঠিন জিনিস পড়ছেন, পরীক্ষা আসছে মহাসাগর কাকে বলে, বা মহাসাগরের সংজ্ঞাটা দিয়ে বলছে এটা কি। দেখেন মহাসাগর হচ্ছে চারদিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে।
চারদিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। পৃথিবীতে মহাসাগর হচ্ছে 5টি। পৃথিবীতে মহাসাগর 5টি। পৃথিবীতে মহাসাগর হচ্ছে 5টি। চারদিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। পৃথিবীতে মহাসাগর হচ্ছে 5টি। পৃথিবীতে মহাসাগর কয়টা? 5টা। তাহলে আমরা একটু লিখে নিই। আমরা যদি মানচিত্রের এই জায়গাটা তাকাই তাহলে একটা মহাসাগর দেখতে পাবো, এটার নাম হলো প্রশান্ত মহাসাগর। আবার যদি এদিকেও তাকাই তাইলে একটা মহাসাগর দেখতে পাবো, এইটার নামও হচ্ছে প্রশান্ত। তার মানে কি প্রশান্ত মহাসাগর দুইটা? না, পৃথিবী তো গোল। তাহলে এটা হচ্ছে পূর্ব প্রশান্ত, এটা হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগর। তাহলে আমরা এক নম্বরে লিখে ফেলবো প্রশান্ত মহাসাগর। তাহলে এই সম্পর্কে আমাদের কিছু তথ্য লিখতে হবে। প্রশান্ত মহাসাগর। আবার একটু খাতায় শিরোনাম করি, প্রশান্ত মহাসাগর। কিভাবে নোটগুলো করব দেখেন, নোট করার একটা স্টাইল শেখাই দিচ্ছি। এইভাবে সুন্দর করে নোট করতে হবে। হ্যাঁ, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম, প্রশস্ততম ও গভীরতম মহাসাগর। গভীরতম মহাসাগর অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে প্রশস্ততম, সবচেয়ে গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে গভীরতম স্থানের নাম কি? যেহেতু পৃথিবীর সবচেয়ে গভীরতম এটা, তাহলে গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ। আমার মনে হয় এগুলো অনেকেই জানেন আপনারা, তারপরেও আমি একটা নোট করাচ্ছি সুন্দর করে। হ্যাঁ, মারিয়ানা ট্রেঞ্চ। এটার গড় গভীরতা 11,033 মিটার। গড় গভীরতা হচ্ছে 11,033 মিটার। গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। গড় গভীরতা হচ্ছে 11,033 মিটার। তাহলে আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে যে সকল তথ্য লিখেছি তার মধ্যে একটা হচ্ছে এটি পৃথিবীর বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম মহাসাগর। গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ। গড় গভীরতা 11,033 মিটার। এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। আপনারা দয়া করে প্রশান্ত মহাসাগরের আয়তন মুখস্থ করতে যায়েন না, এগুলো হচ্ছে পাগলামি লেখাপড়া করে কোনো লাভ নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, এটার নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ, এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ, এটা কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ, এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ। আমরা যদি আবার দেখি যে এই যে প্রশান্ত মহাসাগর, পরীক্ষা আসে যে এটা বৃহদাকার ত্রিভুজের মতো। তাহলে দেখেন আমরা অনেকগুলো লাইন লিখে ফেলছি মহাসাগর সম্পর্কে, প্রশান্ত মহাসাগর সম্পর্কে অনেকগুলো লাইন লিখে ফেলছি। তার মধ্যে অনেকগুলো লাইন আমরা লিখছি, গুরুত্বপূর্ণ যা আছে প্রশান্ত মহাসাগরে সবই লিখছি। অন্যগুলো পর্যায়ক্রমে আসবে, সবগুলো এখানে আসবে না। তো প্রশান্ত মহাসাগর সম্পর্কে লেখা হয়ে গেলে একটু ডান লিখবো, আমরা একটু ডান লিখবো। প্রশান্ত মহাসাগর সম্পর্কে লেখা হয়ে গেলে একটু ডান লিখবো আমরা। যে বন্ধুটা আজকে ক্লাস করতেছে না সেই বন্ধুটাকে অবশ্যই মেনশন করে দেন, নাহলে এই ক্লাসটা মিস করলে তার জন্য লস হয়ে যাবে। হ্যাঁ, প্রবাল প্রাচীর বলতে এটা হচ্ছে এক ধরনের জীব, যার খোলসে থাকে ক্যালসিয়াম কার্বনেট। ওই জীবটা যখন মারা গেলে ক্যালসিয়াম কার্বনেট থেকে এখানে হচ্ছে একটি
পলি পড়ে, এই পলির আস্তরটা আস্তে আস্তে একটি প্রাচীর গড়ে তোলে। সেই প্রাচীরটার নামই হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। ওকে, তাহলে প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমরা জেনে ফেললাম। আমরা যদি প্রশান্ত মহাসাগরের পরে ঠিক এই জায়গাটা দেখি, ঠিক এরকম এস আকৃতির একটা মহাসাগর যার নাম হলো আটলান্টিক মহাসাগর। তাহলে আমরা 2 নম্বরে খাতায় লিখব আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর আমরা 2 নম্বরে লিখবো আটলান্টিক মহাসাগর। আবারও নোট করবো আগের মতো, এটা দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এটা দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, ওকে, দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির। আর কিছু লাগবে না, যদিও আটলান্টিক মহাসাগর সম্পর্কে এইটুকু তথ্য জানলেই হবে। তাহলে আমরা আটলান্টিক সম্পর্কে জানলাম। আমরা অনায়াসেই 2টা মহাসাগর সম্পর্কে এখন এই ধরনের তথ্যগুলো যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা পারবো বলে আমি মনে করতেছি। দেখেন, এই জায়গা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগরের পর আরেকটা মহাসাগর আমরা এই জায়গাটায় পাবো। এই মহাসাগরটার নাম হচ্ছে ভারত মহাসাগর। এই জায়গাটার নাম হচ্ছে ভারত মহাসাগর। তাহলে 3 নম্বরে আমরা লিখতেছি ভারত মহাসাগর। নাম্বার 3 ভারত মহাসাগর। আর বোর্ডটা একটু ছোট, না বড় হইলে বেশি ভালো হইতো আর কি। যাই হোক, ভারত মহাসাগর একটু খেয়াল করেন। ভারত মহাসাগরের একটা লাইনই আমরা লিখব, সেটা হলো গভীরতম স্থান। আমি অপ্রয়োজনীয় কিছু পড়াবো না আপনাদেরকে। হ্যাঁ, গভীরতম স্থান হচ্ছে সুন্দর ট্রেন্স। গভীরতম স্থান হচ্ছে সুন্দর ট্রেন্স। শুধু আমরা এটা লিখলাম। আমরা এখানে এসে লিখব দক্ষিণ বা অ্যান্টার্কটিক মহাসাগর। দক্ষিণ বা অ্যান্টার্কটিক মহাসাগর। এটা পৃথিবীর দক্ষিণে অবস্থিত। 4 নম্বরে আমরা এটা লিখব। নাম্বার 4, এটার গভীরতম স্থানের নাম হচ্ছে অ্যান্টার্কটিক বেসিন। এর গভীরতম স্থানের নাম হচ্ছে অ্যান্টার্কটিক বেসিন। গভীরতম স্থানের নাম হচ্ছে অ্যান্টার্কটিক বেসিন। আর আমরা যখন এদিকে যাব, তখন উত্তর বা আর্কটিক মহাসাগরটা পেয়ে যাব। আর্কটিক 5 নম্বর। হ্যাঁ, নাম্বার 5 উত্তর বা আর্কটিক মহাসাগর। 5 নম্বরে হচ্ছে উত্তর বা আর্কটিক মহাসাগর। আমার মনে হয় বেশি উপরে লিখছি, দেখা যাচ্ছে না এরকম কিছু। আচ্ছা, একটু নিচে নামিয়ে দিচ্ছি। আর্কটিক মহাসাগর। ওকে, আর্কটিক। ওকে, আমরা একটু জায়গা তৈরি করে নিলাম। আর্কটিক বেসিন। তাহলে এই যে আর্কটিক, কি হলো, বাঁকা হয়ে গেল। আচ্ছা, হোক, জায়গা লাগবে, বাঁকা হোক আর যাই হোক, জায়গা দরকার। এই যে উত্তর বা আর্কটিক বেসিন, আর্কটিক মহাসাগর, এটা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। লেখেন, এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর, উত্তর বা আর্কটিক মহাসাগর। যদি কারো সামনে মানচিত্র থাকে, তার বুঝতে সুবিধা হবে মানচিত্রটা সামনে নিয়ে বসলে। কেউ যদি মানচিত্র সামনে নিয়ে বসে থাকেন,
তাহলে অবশ্যই সে আমাকে জানাবেন যে আমি মানচিত্র সামনে নিয়ে বসে আছি। আমি খুব খুশি হব। ওকে, এটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম এবং এটার গভীরতম মহাসাগর হচ্ছে আর্কটিক বেসিন। গভীরতম স্থান হচ্ছে আর্কটিক বেসিন। আর্কটিক বেসিন। তাহলে ভাই ও আমার প্রিয় বোনেরা, আমি 5টা মহাসাগরের নাম লিখেছি: প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিণ বা অ্যান্টার্কটিক, উত্তর বা আর্কটিক মহাসাগর। তাইলে এই যে 5টা মহাসাগর আমরা চিহ্নিত করলাম, আপনার যে মানচিত্রটা সামনে আছে সেই মানচিত্রে যত ব্লু কালার আছে সবই কিন্তু পানি। ব্লু কালার যত আছে সবই হচ্ছে পানি। তার মানে আপনি দেখেন বিস্তীর্ণ পানি প্রশান্তে দেখা যাচ্ছে, ভারত মহাসাগর, আটলান্টিক, দক্ষিণ এবং উত্তর, অর্থাৎ এই 5টা মহাসাগরে আমরা বিস্তীর্ণ পানি দেখতে পাচ্ছি। তাহলে মহাসাগরের থেকে একটু ছোট যেগুলো, এইগুলোকে বলা হয় সাগর। এটা 3 অথবা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি। 3 অথবা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট। মহাসাগরের তুলনায় ছোট, তাকে সাগর বলে। 3 অথবা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি কিন্তু মহাসাগরের তুলনায় ছোট, তাকে সাগর বলে। যারা মানচিত্র নিয়ে বসে আছে তাদেরকে বেশি সিরিয়াস মনে হয়েছে আমার কাছে। মনে হয়েছে যে না, তারা পড়ালেখা নিয়ে সিরিয়াস। বাকিরা যে সিরিয়াস না তা না, বাকিরা হয়তো খেয়াল করে নাই যে আজকে মানচিত্র নিয়ে বসতে হবে, হয়তো বাসায় নাই। পরবর্তী দিনগুলোতে আজকে যে ক্লাসটা করাচ্ছি আস্তে আস্তে করে এগুলো মানচিত্রেতে আমাদের একটু দেখে নিতে হবে। দেখে নিলে যেটা ঘটবে সেটা হচ্ছে এগুলো আর আমরা ভুল করব না, এবং এটা হচ্ছে আমাদের ভিত্তি। এই ভিত্তিটা যদি থাকে তাইলে যেটা হবে সেটা হচ্ছে আন্তর্জাতিকের প্রতি যাদের ভীতি আছে এই ভীতিগুলো একদম রিমুভ হয়ে যাবে, এই ভীতি আর কারো থাকবে না। তাহলে আমরা সাগর নিয়ে কথা বললাম। এর মধ্যে যদি আমরা বলা হয় যে পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি, হ্যাঁ সবচেয়ে বড়, বৃহত্তম বলবে না, তারপরে যদি বৃহত্তম বলে তাও আমরা যে উত্তর দিব সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর। আমরা যদি মানে ব্যাপারটাকে একটু দেখার চেষ্টা করি যে এই যে প্রশান্ত মহাসাগর, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের সাউথ চায়না সি। এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ সাউথ চায়না সি, এটাই হচ্ছে আমাদের সাউথ চায়না সি। ঠিক আছে, একটু অন্য কালি দিলাম বোঝানোর জন্য। এটাই হচ্ছে আমাদের সাউথ চায়না সি। ওকে, তাহলে দেখেন পৃথিবীর দীর্ঘতম সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। আর যদি পরীক্ষায় বলে পৃথিবীর গভীরতম সাগর, গভীরতম, তাহলে গভীরতম সাগরের নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর, গভীরতম সাগরের নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ওকে, ক্যারিবিয়ান সাগরটা কোথায় আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এদিকে দেখি, একটু লাল কালি দিয়ে দেখাই যে এই জায়গাটা, এটা হচ্ছে আলাস্কা ভাই, এটা হচ্ছে কানাডা, হ্যাঁ কানাডা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে মেক্সিকো, এটা হলো মধ্য আমেরিকা, এই যে পানামা, এল সালভেদর, গুয়েতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া, বেলিজ, এই রাষ্ট্রগুলো এখানে। এই জায়গা, এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এটার নাম কিউবা। এইগুলো হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ, যেটাকে আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি। আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি যেটাকে, আসলে ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ নাই। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজটা হচ্ছে মানে যার বর্তমান নাম হচ্ছে উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ না, ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ না, উইন্ডিজ। এই যে ব্রায়ান লারা, ক্রিস গেইল, হোসাইন বোল্ট, এরা এখান থেকে আসছে। এরা মানে কোনো ইয়া না, মানে আলাদা কোনো দেশ নাই। যেমন জ্যামাইকা বাড়ি হোসাইন বোল্টের, এখন জ্যামাইকা মানে সে ওয়েস্ট ইন্ডিজের। ঠিক আছে, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এই ক্যারিবিয়ান অঞ্চলেই আমরা যেটা দেখতে পাবো সেটা হলো এই যে একটা সাগর, এই সাগরটার নামই হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর। নিপা দাস ম্যাডাম,
মানচিত্রটাই তো আইকে দেখাইতেছি, আর মানচিত্র দেখানোর কি দরকার? এই যে গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বের হইতে হবে। হ্যাঁ, পৃথিবীর সবাই, বাংলাদেশের না, পৃথিবীর সবাই মানচিত্র দেখায় দেখায় পড়ায়, আমি পড়াই না। ঠিক আছে, আমার এই অভ্যাসটা নেই। মানচিত্র দেখায় সবাই পড়াতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি যেটা দেখাচ্ছি এইটা দেখার পর কালকে একটা মানচিত্র নিয়ে বসিয়েন, এরপর আর আপনার মানচিত্রের প্রতি কোনো অভিমান থাকবে না, মানচিত্রের পর কোনো ভীতি থাকবে না। তবে হ্যাঁ, আগের দিনের ক্লাস অবশ্যই দেখতে হবে, আগের দিনের ক্লাস অবশ্যই দেখতে হবে, না দেখলে কিন্তু হবে না। আগের দিনের ক্লাস না দেখলে গ্রাউন্ডটাই তৈরি হবে না, বেসিকটাই তৈরি হবে না। আপনি যে কোচিংয়েই আগে পরে পড়ে থাকেন না কেন, আপনি যত জায়গায় ক্লাস করেন করে থাকেন না কেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আজকের থেকে, আজকে যে ক্লাসটা আপনাদেরকে নিব মানচিত্রের উপরে, এর আগেও এর চেয়ে ভালো ক্লাস করেন নাই, এর পরেও ভবিষ্যতে ভালো ক্লাসের থেকে করবেন না, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, চ্যালেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এটা ক্যারিবিয়ান, কাস্পিয়ান না। কাস্পিয়ান হলো এই জায়গা, কাস্পিয়ান এই জায়গা, উল্টাপাল্টা বুঝছেন না। আপনি হচ্ছে এইদিকে মানচিত্রের এইদিকে তাকান, আটলান্টিকের পাশে তাকান, তাহলে হবে। আটলান্টিকের পাশে তাকান, কি নাম? রোমানা অ্যাপ্রোচ। আমি আজকে খুব স্লো যাব। হ্যাঁ, আজকে খুব স্লো যাব। আহ, আজকে খুব তাড়াহুড়া করব না, কারণ এটা বেসিক ক্লাস, এই ক্লাসটার উপরেই হচ্ছে আপনার ফাউন্ডেশনটা দাঁড়াবে। ঠিক আছে, সো যারা ক্যারিবিয়ান মানে সাগর খুঁজে পান নাই, কাস্পিয়ানে গেছেন, কাস্পিয়ান এই জায়গা, আমি একটু পরে কাস্পিয়ানও দেখাবো, প্যারা নেওয়ার দরকার নাই। সো এইটুকু বলি, আপনারা বিভিন্ন কোচিং এ, অফলাইনে, অনলাইনে পড়ছেন, কবির ভাইয়া যে টিচার্স প্যানেল এবং যে সার্ভিস আমরা দিচ্ছি, সেখানে নির্দ্বিধায় আপনি এখানে গ্রেডিং দিতেই পারেন, যদিও স্টুডেন্টের কাছ থেকে গ্রেডিং নেওয়া আসলে শোভনীয় নয়, তারপরও আপনি টেনে কত দিবেন, আপনি টেনে কত দিবেন? হ্যাঁ, সেটা আপনার কাছে দাবি থাকলো, যে সেটা হচ্ছে আহ, আহ, জোর করে না, কেউ মিথ্যা বানোয়াট মানে ভাবে বলবেন না। হ্যাঁ, যে এই সাবজেক্টটা আমার ভালো লাগে বেশি, এই সাবজেক্টটা খারাপ লাগে, আপনি সহজেই কিন্তু এই ডিটা বলে দিতে পারেন। ঠিক আছে, এবং অফলাইনে আপনি 10-15 হাজার টাকা দিয়ে যে ক্লাস পাবেন, তার চেয়ে আমাদের কাছে বেশি ভালো ক্লাস পাবেন, অনেক বেশি ভালো ক্লাস পাবেন, এইটুকু বলছি। বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতেও আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। আমি 15 বছর ধরে পড়াচ্ছি, প্রায় 8 থেকে 10 বছর বাংলাদেশের একটি শীর্ষ প্রতিষ্ঠানে আমি পড়িয়েছি, শীর্ষ প্রতিষ্ঠানে আমি পড়িয়েছি। হ্যাঁ, তো অভিজ্ঞতাটাই আপনাদেরকে পড়াবো। একজন 8.5 দিয়েছে, আমি জানি না দেড়ের ঘাটতিটা কোথায়, পাশে ব্যাখ্যাটা লিখে দিবেন যে 1.5। হ্যাঁ, 1.5 যে ঘাটতিটা, ওটা বলে দিলে আমরা সংশোধন হব, আমরা নিজেদেরকে ইয়ে করে নিব। হ্যাঁ, আপনাদের কবির ভাই একজন অমায়িক মানুষ, কোনো একটা জায়গায় যদি আপনারা ইনপুট দেন, তিনি আউটপুট আপনাদেরকে দিয়েই দিবেন। ঠিক আছে, আপনারা দেখেন এই ব্যাচের প্রথম দিকে আপনাদের ক্লাস ভালো লাগে নাই, তখন কিন্তু ক্লাস চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, যদি আজকে আমারও ভালো না লাগে কোনো কারণে, এটাও চেঞ্জ করা হবে, আমি নিজে থেকে চেঞ্জ করাই দিব। কারণ আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি আপনার ক্যারিয়ার গড়বেন, ক্যারিয়ারের জন্য ভর্তি হয়েছেন। সো যারা 10-এর নিচে যারা দিচ্ছেন 9.89, তারা অবশ্যই ব্যাখ্যা দিবেন পাশে ছোট্ট করে, যে এই সাবজেক্ট বা এই কারণে আমার মন মতো হচ্ছে না, সেটা দিবেন। ঠিক আছে, কেউ আলু পট্টি দিবেন না, মানে পাম পট্টি কেউ দিবেন না। আহ ঠিক আছে, কেউ কোনো পাম পট্টি আমাকে দিবেন না। ঠিক আছে, কোনো পাম পট্টি কেউ দিবেন না আমাকেও। যদি আপনার মানে, আমি কিন্তু আমারটা চাইছি, হ্যাঁ, আমারটা চাইছি। ঠিক আছে, যে জায়গায় ঘাটতি আমার, সেই জায়গাটা আমাকে অবশ্যই বলতে হবে আপনাদেরকে। আচ্ছা, থাক, দরকার নাই আর বলা বলি, দরকার নাই। দেখেন, আমরা মহাসাগর, সাগর নিয়ে কথা বলছি, আমরা এখন উপসাগর নিয়ে কথা বলবো। উপসাগর, উপসাগরের ইংরেজি আছে কয়েকটা, এর মধ্যে অন্যতম হচ্ছে বে, গাল্ফ, এগুলো বলছে, বে, গাল্ফ, এগুলো। ঠিক আছে, বে এবং গাল্ফ, একটু খেয়াল করেন, যেগুলো বৃহদাকার উপসাগর, বিস্তীর্ণ উপসাগর, ও মানে বিস্তীর্ণ জলরাশি, সেইগুলোকে বলা হয় গাল্ফ। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে একটু ছোট ছোট উপসাগর, সেগুলোকে বলা হয় বে। আচ্ছা, ইয়ে করেন, আহ, একটু একটু কমেন্টস বাদ বাদ দেন, না ঠিক আছে, দরকার নাই। আহ
ওকে, প্লিজ আর কমেন্টস বন্ধ, আমরা একটু ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, আমরা একটু ক্লাসে ফিরে যাই। আমরা একটু ক্লাসে ফিরে যাই, কমেন্টস বন্ধ প্লিজ। কমেন্টস করলে কনসেন্ট্রেশন নষ্ট হবে। আচ্ছা, আমি যা বোঝার বুঝে নিয়েছি, আপনাদের আর কমেন্টস করার প্রয়োজন নেই। ঠিক আছে, উপসাগর, বে অথবা কাল। তাইলে আমাদের যদি পরীক্ষায় আসে যে পৃথিবীর সবচেয়ে আহ, বড় উপসাগর বা বৃহত্তম উপসাগর কোনটি, ঠিক আছে, ওকে, এই যে একটু খেয়াল করেন এই জায়গাটা যদি আমরা একটু তাকাই, এই যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমাদের মনে হয় যে এখানে যদি ব্ল্যাক দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বের হয়ে গেল ফাঁকা জায়গাটা, অর্থাৎ বের হয়ে যাওয়ার মানে কি, আমরা দেখতে পাচ্ছি তিন দিকে স্থল আর একদিকে জল, একদিক দিয়ে বের হয়ে গেল। ঠিক আছে, তাইলে আমরা যদি এই জায়গাটা একটু নেওয়ার চেষ্টা করি যে মেক্সিকো উপসাগর, মেক্সিকো উপসাগর, মেক্সিকো এভাবেও লেখা যায়, মেক্সিকো উপসাগর। এখন নানান বইতে কিন্তু বঙ্গোপসাগরকে সবচেয়ে বড় দেওয়া আছে, এটা কোনো কারণেই ভুল করা যাবে না। ঠিক আছে, আহ উপসাগরের ডেফিনেশনটা আরেকবার, আচ্ছা বলে দিচ্ছি, হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি, আপনারা কমেন্টস করেন না। হ্যাঁ, ওকে, দেখেন উপসাগর হলো তিন দিকে স্থল একদিকে জল, তিন দিকে স্থল একদিকে জল। এই যে ধরেন এই যে তিন দিকে স্থল, এই যে একদিক দিয়ে বেরোয় গেছে পানি, এইটা হলো উপসাগর। এই যে দেখেন তিন দিকে স্থল একদিকে জল, এই যে বের হয়ে গেছে ময়ের মতো যেটা আর্ট করছি, এটা আবার একটা প্রণালী, পরে দেখাবো, পরে বুঝাবো। ঠিক আছে, ওকে, একটু যদি আমরা দেখি তাহলে আমরা খাতায় লিখে ফেলবো ভাইয়া, পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর, মেক্সিকো উপসাগর। আমরা পড়াইতে পড়াইতে অনেক উপসাগর পাবো, এখন জিস্টে নিচ্ছি। আর যদি এশিয়া বলে, এশিয়ার সবচেয়ে বড় উপসাগর বলে, তাহলে নিব আমরা বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। এশিয়ার সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বঙ্গ। অনেক বইয়ে শীটে দেওয়া আছে যে হুম যে আহ এশিয়ার মানে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ভুল। তাহলে এশিয়ার সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। ওকে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার হইতে পেরেছি, আশাবাদী আমি আমরা এটুকু ক্লিয়ার যে মহাসাগর, সাগর এবং উপসাগর সম্পর্কে আমরা ক্লিয়ার হইতে পেরেছি। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? আর কমেন্ট নয় প্লিজ, কমেন্ট নয় প্লিজ। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার সবাই? মহাসাগর, সাগর, উপসাগর, তিনটা বিষয় আমি আপনাদেরকে হালকা পাতলা আলোচনা করেছি। এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানিয়ে দেন। আমি একটু ফেসটা ক্যামেরার সামনে আনি না, এই কারণেই আনি না, ঝলসে যায় দেখলাম, লাইটিং এ একটা প্রবলেম আছে। আমরা যদি আমি যদি একটু রেজুলেশন কমাই দেই আগের দিনের মতো, তাহলে মনে হয় ভালো হয় আর কি। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, দুই চারজন কমেন্টস করার পরে আর কেউ করবেন না, হ্যাঁ, তাহলে প্রচুর কমেন্ট চলে আসে। দুই চারজন করার পরে আর করার দরকার নেই। ঠিক আছে, ওকে, ওকে, ক্লিয়ার। তাইলে মহাসাগর, সাগর এবং উপসাগরের পর আমরা যে জায়গাটায় যাব সেটা হলো খাল। আমরা লিখব খাল, আমরা লিখব খাল। একটু ভাইয়া দেখে, আমি একটু বলতে চাচ্ছি আপনাদেরকে, যে কথাটা একটু বলতে চাই সেটা হলো এই যে আমাদের এইখানে একটা মহাদেশ আছে, হ্যাঁ, জায়গা সংকলন আছে এখানে, এইটার নাম হলো সাউথ আমেরিকা। এখানে 12টা দেশ আছে, 12টা দেশ আছে সাউথ আমেরিকা। আবার এইটা হলো নর্থ আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, এটাকে বলে নর্থ আমেরিকা। এখানে 23টা দেশ আছে। এই যে বাম পাশে আমি লাল কালি দিয়ে যা আর্ট করেছি, এই পুরোটাই হচ্ছে আমেরিকা মহাদেশ। এইটা হলো উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। কেমন? আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা পড়তেছি খাল, তাহলে খালটা
এই যে এই যে আটলান্টিক থেকে প্রশান্তে যাওয়া দরকার, এটা কথাটা একটু ভালো করে শুনবেন। এখানে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে আর আমরা প্রচুর পরিমাণে এখানে ভুল করি। এই আটলান্টিক থেকে প্রশান্তে যাওয়া দরকার, কিন্তু এখানে তো স্থল, এখানে কোনো কিছু নাই, পানিপথ নাই। তো ফরাসিরা এখানে একটা খাল খনন করার উদ্যোগ গ্রহণ করলো 15 শতকের দিকে। ওদের 21,000 শ্রমিক মশার কামড়ে মারা গেল, কারণ এখানে 9টা দেশ মিলে হচ্ছে আমাজন বন আছে, আপনারা জানেন, আমি সেগুলো আপনাদেরকে পড়াবো। কেউ আর সাহস রাখলো না, যেহেতু এখানে একটা দুর্ঘটনা ঘটলো, 21,000 শ্রমিক মারা গেল। 200 বছর পরে স্পেনিশরা আবার এটা উদ্যোগ গ্রহণ করলো। স্পেনিশরা উদ্যোগ গ্রহণ করলে তারাও ব্যর্থ হলো। 6,000 শ্রমিক মশার কামড়ে মারা গেল, বিভিন্ন রোগে মারা গেল, এখান থেকে কীটপতঙ্গের কামড়ে মারা গেল। তারাও আর এটা করতে চাইলো না। 1900 সালে এসে আমেরিকা এটা করার একটা উদ্যোগ গ্রহণ করলো। আমেরিকা উদ্যোগ গ্রহণ করলে আমেরিকাকে বাধা দিল। এইখানে যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রটার নাম হচ্ছে কলম্বিয়া। এই রাষ্ট্রটা বাধা দিল। বাধা দিলে ওই যে একটা কথা আছে, আমি প্রায়ই ক্লাসে বলতাম, আমাকে স্টুডেন্টরা জিজ্ঞাসা করতো যে আমেরিকা কি সফল হবে কিনা কোনো একটা বিপ্লব বা কোনো একটা ইয়েতে। আমেরিকার ব্যর্থতার মানে ব্যর্থতার পার্সেন্টেজ খুব কম। আমেরিকার ব্যর্থতার বলছে বাঘে ধরলে ছাড়ে, আমেরিকা ধরলে ছাড়ে না। আমেরিকার ব্যর্থতার পলিসি খুবই কম। সেটা 500 বছর পরে হলো সে জায়গায় সফল হয়। আমেরিকা ধরলো, কলম্বিয়া বাধা দিল। আমেরিকা কি করলো, কলম্বিয়ার মধ্যে একটা সামরিক অভ্যুত্থান ঘটাইলো, ঘটিয়ে 2টা রাষ্ট্র বানাইলো। একটা রাষ্ট্র বানাইলো, সেই রাষ্ট্রটার নাম হলো পানামা। এখানে পানামা নামক একটা রাষ্ট্র বানাইলো। এবার পানামারে বললো, ভাই আমি তোর উপর দিয়ে খাল কাটবো, তুই কি কোষ? জি আব্বা কাটেন, কোনো সমস্যা নাই। কারণ জন্ম দিছে কে? আমেরিকা জন্ম দিছে। তাহলে আব্বাই যেহেতু কইছে, না কাইটা তো কোনো, তখন এখান থেকে একটা খাল কাটা হয়ে গেল। এই যে খালটা, এই খালটার নাম হলো ভাই পানামা খাল। কি খাল ভাই? পানামা খাল। তাহলে আমরা শিরোনাম করব খাতায় পানামা খাল। আমরা খাতায় শিরোনাম করব পানামা খাল। প্লিজ সবাই শিরোনাম করেন পানামা খাল। সবাই পানামা নিয়ে আমরা আবার একটু তথ্য লিখব, যেটা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল। গভীরতম খাল, পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল হচ্ছে পানামা খাল। পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল হচ্ছে পানামা খাল। ওকে, আর একজন বলছে খাল কি? শান্ত। কি উত্তর দিব? ওই পারেতে তুমি আর এই পারেতে আমি, এটাই হলো খাল। ঠিক আছে, আমাদের লোকাল খালগুলো কি? ধরেন এটা হলো রিভার, হ্যাঁ, এখানে দুই স্থল, হ্যাঁ, দুই দিকে পার বিশিষ্ট, 2 পার বিশিষ্ট। আর এদিকে রিভার, আর এদিকে কি? পাথার, মানে ফসলের ক্ষেত। পানি দেওয়ার জন্য এই খালটা কাটা হয়েছে এখান দিয়ে। তাহলে এই যে ওই পারেতে তোমার বাড়ি, এই পারেতে আমার বাড়ি, মাঝখানে কি? মাঝখানে নদী, খাল, তাই না? মাঝখানে খাল, এটি হচ্ছে খাল। কিন্তু আমরা এখন বড় বড় খাল পড়তেছি, আন্তর্জাতিক খাল পড়তেছি। এই যে আটলান্টিক চলে গেল প্রশান্তে শর্টকাট পলিসি দিয়ে। আটলান্টিক চলে গেল কোথায়? প্রশান্তে। শর্টকাট গলিবে, শর্টকাট রাস্তা ধরে প্রশান্তের সাথে মিশে গেল। তাইলে এই যে আটলান্টিক আর প্রশান্ত, আমরা এখানে বলতেই পারি, পরীক্ষা আসতেই পারে যে কি কি যুক্ত হয়েছে আর কি কি পৃথক হয়েছে। আমরা যদি খালের এই পাশে দেখি তোমার বাড়ি, আর খালের এই পাশে আমার বাড়ি, তার মানে এই পাশে একটা স্থল, এই পাশে একটা স্থল, এই পাশে জল, এই পাশে জল। আমরা বলতেই পারি প্রশান্ত যোগ আটলান্টিক, প্রশান্ত আর আটলান্টিক যোগ হয়েছে। আমরা বলতেই পারি উত্তর আমেরিকা মাইনাস হয়েছে দক্ষিণ আমেরিকা। আমরা বলতেই পারি। তাহলে পরীক্ষায় যদি আসে যে পানামা খাল কোন 2টি মহাসাগরকে সংযুক্ত করেছে, তাহলে আমরা উত্তর দিব প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। পরীক্ষায় যদি আসে যে পানামা খাল কোন 2টি মহাদেশকে পৃথক করছে, তাহলে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে পানামা খাল। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করছে কে? পানামা খাল। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করছে কে? পৃথক করছে পানামা খাল। তাইলে পরীক্ষায় প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন, আমরা কি সবাই উত্তর করতে পারবো না পারবো না? একটু একটু বলেন তো সবাই, পরীক্ষায় প্রশ্ন যেমনি ঘুরায় ফিরায় দেখ না কেন, আমরা কি উত্তর করতে পারবো? যে পানামা খাল নানান ভাবে দিতে পারে,
যে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে কোন খাল? পানামা খাল। প্রশান্ত আটলান্টিককে যুক্ত করছে কোন খাল? পানামা খাল। যেমনি প্রশ্ন আসুক তেমনি আমাদেরকে উত্তর করার একটা দক্ষতা অর্জন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসলে পানামা খাল থেকে এইটুকুই পরীক্ষায় আসে। হ্যাঁ, পানামা খাল থেকে এইটুকুই পরীক্ষায় আসে। এইটুকুই আমাদেরকে সুন্দর করে আসলে জানতে হবে। যত পরীক্ষায় আসছে আপনি এনএসআই এর প্রশ্ন বের করে দেখবেন, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরের পরীক্ষার প্রশ্ন আপনি বের করে দেখবেন যে এই প্রশ্নটা অসংখ্য বার আসছে। তাহলে আমরা একটা খাল সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে গেলাম, যে খালটার নাম হচ্ছে পানামা খাল। আমরা আরেকটা খালের কাছে চলে যাব। পাশাপাশি দেখেন আমরা কিন্তু খাল খুঁজতে গিয়ে, মহাসাগর সাগর খুঁজতে গিয়ে আমরা কিন্তু দুইটা মহাদেশ পেয়ে গেছি। যদিও মানচিত্রের ক্লাস মানেই হচ্ছে প্রথম মহাদেশ দিয়ে শুরু করা হয়, প্রথম মহাদেশ দিয়ে শুরু করা হয়। মানচিত্রের ক্লাস মানেই প্রথম মহাদেশ দিয়ে শুরু করা হয়, বুঝতে পেরেছেন? কিন্তু আমি মহাদেশ দিয়ে শুরু করিনি, কিন্তু আমাদের ক্লাস শেষে মহাদেশগুলো অটোমেটিক্যালি দাঁড়ায় যাবে এখানে, বুঝতে পেরেছেন? ওকে স্যার, এটা কি সবচেয়ে গভীরতম খাল বলেছিলেন? জি, এটা সবচেয়ে গভীরতম খাল বলেছিলাম। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, আমরা যদি মানচিত্রের এই জায়গাটা আসি, একটু ছোট করে দেই যেহেতু জায়গা নাই। এই জায়গাটায় যদি যাই আমরা, আরে আফ্রিকারে কত ছোট বানায় নিলাম, জায়গার অভাবে আজকে আফ্রিকার জায়গা নেই। আচ্ছা, এই জায়গাটা যদি যাই তাহলে আমরা একটা মহাদেশ পাবো। এই মহাদেশটার নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। এখানেও 54টা দেশ আছে। কয়টা দেশ আছে? 54টা দেশ আছে। এখানেও 54টা দেশ আছে। এখানেও 54টা দেশ আছে। তাহলে একটু দেখেন ভাই, এই যে আফ্রিকার এই জায়গা হলো, এই জায়গা, এই যে এই জায়গাটা, আপনার যাদের কাছে মানচিত্র আছে এখানে দেখেন, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ভাই ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, ভূমধ্য মানে কি? ভূমির মধ্যে সাগর। হ্যাঁ, এটা পৃথিবীর সবচেয়ে বড় স্থল বেষ্টিত সাগর। কারণ এর এই পাশে গেলেই আমরা যেটা দেখতে পাবো, আমরা এর এই পাশে গেলেই আমরা যেটা দেখতে পাবো সেটা হলো এই যে ইউরোপ মহাদেশ। এখানেও 48টা স্বাধীন দেশ আছে, স্বাধীন দেশ আছে, ইউরোপ মহাদেশ। ঠিক আছে, তাহলে ভূমধ্য সাগরের স্যার 55টা ম্যাপ, হ্যাঁ ম্যাপে একটা 55টা আছে, একটা স্বাধীন না, হ্যাঁ একটা হচ্ছে স্বাধীন না। ঠিক আছে, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব, এগুলো পাবেন আপনারা। হ্যাঁ, পশ্চিম সাহারা ওটা স্বাধীন না। তাহলে দেখেন, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা। তাহলে ভূমধ্যসাগরের উত্তরে হচ্ছে ইউরোপ, দক্ষিণে হচ্ছে আফ্রিকা। এটাও কিন্তু আমাদের জন্য পরীক্ষার জন্য একটা প্রশ্ন। কেমন? আমরা যদি এই জায়গা দেখি, লাল কালি দিয়েই দিই, কারণ এইটা হলো লোহিত সাগর। লোহিত সাগর, লোহিত সাগর। এই জায়গাটা যখন আমাদের এদিকে চলে আসবে, হ্যাঁ এইদিকে যখন চলে আসবে এই জায়গাটা, তখন এইখানে যেটা আসবে সেটা হচ্ছে এডেন উপসাগর। এডেন উপসাগর, একটু দেখেন, ধীরে ধীরে দেখেন, প্যারা নেওয়ার কিছু নাই। লোহিত সাগর এবং এডেন উপসাগর। ঠিক এই জায়গার যে দেশটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মিশর। এখানে সিনাই উপত্যকা পাচ্ছি। এই জায়গা দিয়েই এই যে একটা খাল, এই খালটার নামই হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল, কেমন? তাহলে আমরা কি পেয়ে গেলাম? সুয়েজ খালটা পেয়ে গেলাম, সুয়েজ খাল। তাহলে আমরা এখন খাতায় শিরোনাম করব সুয়েজ খাল। আমরা খাতায় শিরোনাম করব সুয়েজ খাল, সবাই খাতায় শিরোনাম করব সুয়েজ খাল। এটা হলো মানে কাটা হয়েছে, খনন করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি কৃত্রিম। কৃত্রিম, তাহলে এটা হলো দীর্ঘতম কৃত্রিম খাল, পৃথিবীর সবচেয়ে
দীর্ঘতম কৃত্রিম খাল। খাল সাধারণত কৃত্রিমই হয়, কিন্তু ভেজাল বাজাইছে গ্রান্ড খালে ভেজাল বাজাইছে। ঠিক আছে, তাহলে এটা সুয়েজ, সুয়েজ, সুয়েজ খাল। ওকে, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল, পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল সুয়েজ খাল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। তাহলে এটা কি কি যোগ করছে দেখেন তো, লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে যোগ করছে। ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে কি করছে? যোগ করছে। ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে কি করছে? যোগ করছে। আমরা দেখতে পাচ্ছি আহ ভূমধ্য সাগর লোহিত সাগরকে যোগ করছে। লিখে ফেলেন, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। আরে ভাই, কমেন্ট অপশনে দিতে হবে কেন? আপনি একটা ট্যাব চালু করে আপনি ওইখানেই মানচিত্রটা সার্চ দেন, ওয়ার্ল্ড ম্যাপ। তাহলে ভূমধ্য সাগর লোহিত সাগরকে সংযুক্ত করেছে যে খাল, সেই খালের নাম হচ্ছে সুয়েজ খাল। একটু লিখে ফেলি আমরা, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে যে খাল, সেটার নাম হচ্ছে সুয়েজ খাল, সেটার নাম হচ্ছে সুয়েজ খাল। ওকে, এখানে কিছু কথা আছে। আমরা জানি যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, এগুলো পড়াবো আস্তে আস্তে, পাবেন আপনি। এখানে একটু হিন্স দেই। 1956 সালে এই মিশর হচ্ছে সুয়েজ খালকে জাতীয়করণ করে। মানে জাতীয়করণ করা মানে বেসরকারি থেকে সরকারি করা। এই জাতীয়করণ করার কারণে ইসরায়েল মিশরকে আক্রমণ করে। ইসরায়েল মিশরকে আক্রমণ করলে এখানে হচ্ছে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। তাহলে একটু আমরা খেয়াল করি যে আমরা লিখব, প্রথমত এটা 1859 থেকে 1869 সাল পর্যন্ত খনন হয়, সাল পর্যন্ত খনন হয়, এই 10 বছর লিখে ফেলি। 1859 থেকে 1869 সাল পর্যন্ত 10 বছর এই খালটি খনন হয়। 1859 থেকে 69 সাল পর্যন্ত। না, লোহিত সাগর আর আরব সাগর এক নয়, ঠিক আছে? লোহিত আরব সাগর এই পাশেই আছে, এখানেই আছে আরব সাগর। ওকে, একটু খেয়াল করেন, 1859 থেকে 69 সাল পর্যন্ত খালটা খনন হয়। এই খালটা চালু হয় 1869 সালে। এটা 36তম বিসিএস এর প্রশ্ন, কবে চালু হয়? এটা চালু হয় 1869 সালে। লিখে ফেলেন, চালু হয় 1869 সালে। ইয়ারটা পরে বলতেছি। খাল খনন হয় 59 থেকে 1869, চালু হয় 69 সালে। চালু হয় 69 সালে, 1869 সালে চালু হয়, চালু হয় 1869 সালে। এটি ইম্পর্টেন্ট, এটা 36 বিসিএস এর প্রশ্ন। ওকে, এবার মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে 1956 সালে। 1956 সালে জাতীয়করণ করে। এ সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আবদেল নাসের। এ সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আবদেল নাসের। হ্যাঁ, পরবর্তীতে মিশরও আক্রমণ করে, মিশরকে রাশিয়া সমর্থন দিলে যুদ্ধ স্থগিত হয়। এটা আমি পরে ইয়া করব। খনন করে কে? খনন করে হচ্ছে সুয়েজ খাল কমিটি। সুয়েজ খাল নামে একটা কমিটি ছিল, এই কমিটি খনন করে। ঠিক আছে, ওকে। সুয়েজ খাল কাকে কাকে পৃথক করছে এটা পড়ার দরকার নাই, এটা মিশরের মধ্য দিয়ে গেছে, মিশর থেকে মিশরকে পৃথক করছে। ওকে, আচ্ছা, যুদ্ধ যখন পড়াই তখন এটা ক্লিয়ার হবে না, এটা তো ফাউন্ডেশন, ওইদিকে আমরা যেতে পারবো না। জামাল আবদেল নাসের হচ্ছে মিশরের প্রেসিডেন্ট ছিলেন। আপনারা পর্যায়ক্রমে এখন যখন বৈশ্বিক ইতিহাস জানবেন, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবেন এমনিতেই। ঠিক আছে, কনসেপ্ট গুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তাহলে দেখেন আমরা 2টা খাল পড়িয়েছি। আমরা যদি তৃতীয় খালের কথা বলি, আমরা যদি এই জায়গাটা দেখি একটু, কমলা কালার নিলাম। এই 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 জায়গাটা যদি দেখি, এই পুরোটা হলো রাশিয়া, এটা রাশিয়া, এটা মঙ্গোলিয়া। এই কালারটা মনে দেখা যাচ্ছে না। জামাল আবদেল নাসের প্রেসিডেন্ট হচ্ছে জামাল আবদেল নাসের। আচ্ছা, এটা যাই দেখা যাক, বুঝে নেন, রাশিয়া।
রাশিয়া। আচ্ছা, না বোঝা গেলে এখানে হলুদ দিয়ে দিই। এটা হলো মঙ্গোলিয়া। এইখানে একটা দেশ আছে, এই দেশটার নাম হচ্ছে চায়না। চায়না, এই চায়নাতে একটা খাল আছে, এই খালটার নাম হচ্ছে গ্রান খাল। গ্রান খাল। আমরা এখন সবাই লিখবো খাতায় গ্রান খাল। সবাই লিখবো গ্রান খাল। সবাই লিখবো গ্রান খাল। লেখেন গ্রান্ড খাল। লেখেন এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। গ্রান খালে লেখেন এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। আচ্ছা, গ্রান খালটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। দীর্ঘতম প্রাকৃতিক খাল হচ্ছে গ্রান খাল। আমরা যদি জায়গা বের করছি লেখার জন্য যে এই গ্রান খালের অবস্থান হচ্ছে চীনে। এটার দৈর্ঘ্য হলো 1770 প্লাস আর কি, 1771 আছে কোথাও, আবার উইকিপিডিয়া 1791 আছে। বোথ আর কারেক্ট, বাট 1770 মোস্ট কারেক্ট আনসার। কারণ হচ্ছে উইকিপিডিয়াটা এতটা আপডেট আমরা এখনো ইয়ে করতে পারতেছি না। তবে যে কোনো একটা অপশনে থাকবে। এই গ্রান খালের দৈর্ঘ্য, গ্রান খাল হচ্ছে চীনে অবস্থিত, এবং এই গ্রান খালের দৈর্ঘ্য সম্পর্কে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা চীনে অবস্থিত, এবং এর দৈর্ঘ্য 1770 অথবা 1771 অথবা 1791 কিলোমিটার। কিলোমিটার, হ্যাঁ, কিলোমিটার। মনে থাকবে? আশা করি মনে থাকবে। ওকে, তাহলে একটু দেখেন, ক্লিয়ার হন, একটু ক্লিয়ার হন। আমরা গ্রান খালের কথা বলছি, 3টা খাল পড়াইছি আমি আপনাদেরকে, কেমন? আপাতত আর খাল পড়াবো না আজকে, আস্তে আস্তে খাল পাবেন। আপাতত আমি যেটা করতে চাই সেটা হলো নদ নদী। একটু লিখবেন নদ নদী। শুধু দীর্ঘতম চাইলে গ্রান খাল দিবেন, হ্যাঁ, রিফা তাসনিম মৌ। শুধু দীর্ঘতম চাইলে গ্রান খাল দিবেন, শুধু দীর্ঘতম চাইলে গ্রান খাল। ওকে, এবার আমরা নদ নদী দেখব। দেখেন এইখানে একটা দেশ আছে, দেখেন মানচিত্র, অনেক বড় একটা দেশ ব্রাজিল। এই ব্রাজিল দক্ষিণ আমেরিকার 9টা দেশের সাথে তার সীমানা আছে, 9টা বড় দেশ। এর এখানে এখানে হচ্ছে এখান থেকে উৎপত্তি লাভ করে একটা খাল গিয়েছে, যে খালটা হচ্ছে ব্লাকি দেই, যে খালটা হচ্ছে এখান দিয়ে এখানে গেছে, ব্রাজিলের উপর দিয়ে গেছে। এইটার নাম হচ্ছে আমাজন। আমাজন নদী, খাল তো না, আমাজন নদী। তাহলে নদী হলেও কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ, যেহেতু নদী। নদী, এটা হলো নদী। এই যে একটা নদী, নাম কি? আমাজন নদী। তাহলে আমরা একটু খাতায় লিখবো আমাজন, হ্যাঁ, খাতায় লিখবো আমাজন নদী। একটু লিখি আমাজন। ওকে, লেখেন আমাজন নদী। হ্যাঁ, গ্র্যান্ড খাল সুয়েজ খাল দুটোই বৃহত্তম খাল। সুয়েজ খাল হচ্ছে কৃত্রিম খনন করা হয়েছে, গ্র্যান্ড খাল হচ্ছে প্রাকৃতিক খনন হয়েছে অটোমেটিক্যালি। ওকে, তাহলে একটু দেখি আমরা আমাজন। আমাজনের নিচে লিখেন আপনারা, সরি, আমাজনের নিচে লেখেন। দেখেন, আমরা যদি আমাজনের কথা বলি, আমাজন হচ্ছে সবচেয়ে প্রশস্ততম নদী, পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী, পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। এই আমাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। হ্যাঁ, আমাজন নদী আমাজন বনের মধ্য দিয়েই গেছে। ওকে, ওকে, তাহলে প্রশস্ততম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। আর পানি পতনের দিক থেকে, পানি পতনের দিক থেকে বৃহত্তম, অর্থাৎ সবচেয়ে পানি মানে H2O এখানে উৎপন্ন হয়, পতন হয় আর কি এখান থেকে, হ্যাঁ।
পানি পতনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী। পানি পতনের দিক থেকে সবচেয়ে বৃহত্তম হচ্ছে, 3টা লাইন লেখাইছি। আমাজন হচ্ছে পৃথিবীর প্রশস্ততম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী, পানি পতনের দিক থেকে বৃহত্তম নদী এই আমাজন। আশা করি এগুলো সবার লেখা হয়েছে। একটু আমরা দেখি, আজকে কিন্তু খুব স্লো যাচ্ছি, খুব স্লো, যাতে কেউ বলতে না পারে, হ্যাঁ, কেউ যাতে চিল্লাচিল্লি না করতে পারে আমি বুঝি নেই, আমি বুঝি নেই। আচ্ছা, এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। এখান থেকে উৎপত্তি হয়ে এই যে মিশরের কোল ঘেঁষে একটা নদী গেছে, এই নদীটার নাম হচ্ছে নীল নদ। কি নাম? নীল নদ। এটা বেটা, বেটি না, নীল নদ, ব্লু রিভার, তাই না? তাহলে আমরা লিখবো নীল নদ, সবাই একটু লিখবো নীল নদ। দেখেন আস্তে আস্তে ভালো লাগা কাজ করবে। এখনো তো হজবরলা লাগতে পারে, যাদের কাছে মানচিত্র আছে তাদের লাগবে না। এবং ক্লাসটা শেষে যদি আপনারা খাতাটা দেখে আর মানচিত্র দেখে একবার রিভিশন দেন, একদম আপনার মুখস্থ হয়ে যাবে, টোটালি মেমোরাইজ হয়ে যাবে আপনার। নীলনদ। পরীক্ষায় পৃথিবীর দীর্ঘতম নদ আসুক আর নদী আসুক, আমরা উত্তর দেব নীলনদ। দেখো, পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী, পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী, নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী, পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী। আচ্ছা, এটা আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কয়টা? 11টা। এটি আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদ নদীর মধ্যে পার্থক্য হলো বেটা আর বেটি, আর কোনো পার্থক্য নেই, পুরুষ আর মহিলা। ঠিক আছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। ওকে, আচ্ছা, তাহলে নীল নদ আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা কি লিখেছি? নীল নদ আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে। এখন খাতায় চিত্রগুলো লিখবেন, তাই জিজ্ঞাসা করছেন, এতক্ষণ করেন নাই। আচ্ছা, আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যে এটার উৎপত্তি, নীল নদের উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। নীল নদের উৎপত্তি হচ্ছে কি? ভিক্টোরিয়া হ্রদ। উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি। আর পতিত হয়েছে ভূমধ্য সাগরে, পতিত হয়েছে ভূমধ্য সাগরে। উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদে আর পতিত হয়েছে ভূমধ্য সাগরে। নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদে আর পতিত হয়েছে ভূমধ্য সাগরে। লেখেন ভিক্টোরিয়া হ্রদ। আর কত ক্লাস করবি রে বিলকিস নোয়াখাইল্লা? আমার এই নোয়াখাইল্লা বিলকিস ক্লাস করতে করতে শেষ হয়ে গেল। আচ্ছা, হাবিবা সুলতানা, শাখা থাকলে যদি নদী হয়, না থাকলে যদি নদ হয়, তাহলে ব্রহ্মপুত্রের শাখা তো হচ্ছে যমুনা, তাহলে ব্রহ্মপুত্র কেমনে বেটা হইলো? হুম, ব্রহ্মপুত্র তো শাখা নদী হচ্ছে যমুনা, তাহলে ব্রহ্মপুত্র বেটা হলো কেমনে? আপনার কথাই যদি সত্য হয়, এই জন্য এই তর্ক বিতর্কে যাচ্ছি না। আসলে ব্রহ্মপুত্র বেটাই, কিন্তু পরে লিঙ্গ চেঞ্জ হয়েছে, যমুনা নামে একটা তার মেয়ে হয়েছে, কিন্তু ওই বেটার নাম আর চেঞ্জ হয় নাই। ঠিক আছে, নাম আর চেঞ্জ হয় নাই। আচ্ছা, ভিক্টোরিয়া হ্রদ, ভূমধ্য সাগর। ওকে, আচ্ছা, এইখান থেকে একটা আমরা নদী দেখতে পাই, এটার নাম হলো ইয়াং সিকিয়াং। ইয়াং সিকিয়াং, ইয়াং সিকিয়াং, ইয়াং সিকিয়াং। ওকে, ইয়াং সিকিয়াং হচ্ছে চীনে অবস্থিত। কোথায়? চীনে অবস্থিত। এটা এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং। ওকে, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
ইয়াংসি কিয়াং। সবাই একটু লিখি। এটা লেখা হয়ে গেলে আমরা লিখব ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। এরপরে আমরা লিখব ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, অবস্থিত চীনে। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, এটার অবস্থান হচ্ছে রাশিয়ায়। রাশিয়ায় ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। আচ্ছা আচ্ছা, সামাজিক বিজ্ঞান স্যার বলছে, ঠিক আছে, সমস্যা নেই। ভলগা ইউরোপ। এখন যা বলতেছি একটু গুরুত্ব সহকারে সবাই লিখে নেন, ঠিক আছে, কারণ এইগুলো আর আপনি পাবেন না। হ্যাঁ, ভলগা ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। আমরা লিখব উত্তর আমেরিকার দীর্ঘতম নদী যৌথভাবে। যৌথভাবে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী যৌথভাবে। কি সাউন্ড কম? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, ঘটনা ঘটে গেছে, এই জন্যই সাউন্ড কম। আচ্ছা আবার বলতেছি, সাউন্ড সাউন্ড এখন ঠিক। ওই যে কোটিটা খুলে ফেলছি তো, কোটির সাথে চলে গেছে বয়াটা। আচ্ছা, তাইলে আমরা একটু একটু খেয়াল করি। আমরা বলেছি যে এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং, যার অবস্থান হচ্ছে চীনে। হুম। আর ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, যার অবস্থান হচ্ছে রাশিয়ায়। রাশিয়ায় ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, যার হ্যাঁ যার অবস্থান হচ্ছে রাশিয়ায়। ইউরোপের, আরে এখন তো বোঝা যাচ্ছে, ঠিক করে দিয়েছি। হ্যাঁ, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, যা অবস্থান হচ্ছে রাশিয়ায়। ওশেনিয়া মহাদেশের ওশেনিয়া ওশেনিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। মারে ডার্লিং, এটার অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ায়। মারে ডার্লিং ওশেনিয়ার, এটার অবস্থান হচ্ছে মারে ডার্লিং, এটা ওশেনিয়াতে অবস্থিত। মারে ডার্লিং। ওকে, কি নাম? মারে ডার্লিং। ওশেনিয়ার এটার নাম হচ্ছে কি ভাই? মারে ডার্লিং। ঠিক আছে, কি নাম? মারে ডার্লিং। ডার্লিং মারে। ডার্লিং কি করে? মারে। এটা অবস্থান কোথায় ভাই? অস্ট্রেলিয়া। তাহলে দেখো, দেখেন আমরা সবাই মহাসাগর, সাগর, উপসাগর, এরপরে হচ্ছে খাল, তারপরে হ্যাঁ এগুলো আমরা কমপ্লিট করলাম। এগুলো আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এখানে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, উত্তর আমেরিকার হলো, এটা যৌথভাবে, এককভাবে না, হ্যাঁ, যৌথভাবে মিসিসিপি, মিসৌরি। মিসিসিপি, মিসৌরি। উত্তর আমেরিকার হচ্ছে মিসিসিপি এবং মিসৌরি। উত্তর আমেরিকার হচ্ছে মিসিসিপি এবং মিসৌরি। তাহলে আমরা নদ নদী মোটামুটি দীর্ঘতম গুলো বিভিন্ন মহাদেশের এটা শেষ করলাম। কেমন? দীর্ঘতম নদ নদীগুলো আমরা শেষ করতে পেরেছি। তাইলে নদ নদী যদি শেষ হয় আমাদের, আমরা এখন চলে যাব হ্রদে, লেক। হ্রদ বা লেকে চলে যাব। হ্রদ বা লেক, হ্রদ বা লেকে চলে যাব। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ, সবচেয়ে বড়, এটা হলো কাস্পিয়ান।
কাস্পিয়ান হ্রদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়। এই ম্যাকেঞ্জি হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ, ম্যাকেঞ্জি হলো সিঙ্গেল, যৌথভাবে বলছি। মিসিসিপি মিসৌরি হচ্ছে যৌথভাবে দীর্ঘতম। ওকে, তাহলে সবচেয়ে বড় হলো কাস্পিয়ান। আর গভীরতম হচ্ছে বৈকাল। গভীরতম বৈকাল। একটু যদি আমরা দেখি এই জায়গাটা, আমরা যদি এই জায়গাটা দেখি একটু, এই যে এটা চায়না বেশি দূর চলে আসছে, ওটা একটু কমাই দেখি। হ্যাঁ, ওটা ছোট করে দিই, ছোট বানাই দিলাম, ভাঙে দিলাম চায়না। হ্যাঁ, আচ্ছা, এই যে যে জায়গাটা, এই হলো কাস্পিয়ান। ম্যাপে আছে সাগর, আসলে কাস্পিয়ান সাগর না, কাস্পিয়ান হচ্ছে কি হ্রদ। কাস্পিয়ান সাগর না, কাস্পিয়ান কি হ্রদ। এটা নামই হলো সাগর, যেমন আমাদের রামসাগর, কুমিল্লা দিনাজপুরে রামসাগর, কুমিল্লায় ধর্মসাগর, এগুলো কিন্তু সাগর না, এগুলো কি এই তো হ্রদ, লেক। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় লেক হচ্ছে কাস্পিয়ান। আর সবচেয়ে গভীরতম হচ্ছে কি, এটা হচ্ছে বৈকাল। হ্রদ হয়ে গেল। আমরা যদি এখন লিখি যে জলপ্রপাত, জলপ্রপাত, হ্যাঁ, যার ইংরেজি হচ্ছে ফলস। আমরা যদি এইদিকে দেখি, আহ একদম এই যে আমেরিকা, এই জায়গাটা দেশ যদি দেখি আমরা, যে এই যে কানাডা আর যুক্তরাষ্ট্র মিলে একটা জলপ্রপাত আছে, এইটার নাম হলো নায়াগ্রা। কি নাম? নায়াগ্রা। আর বেশিক্ষণ পড়াবো না, প্যারা নিয়েন না, আমি জানি সবার একটু ইয়া লাগতেছে আস্তে আস্তে, যেহেতু মানচিত্রের ক্লাস। গভীরতম হচ্ছে বৈকাল, হ্যাঁ, যেহেতু মানচিত্রের ক্লাস একটু আস্তে আস্তে যাওয়াই ভালো, প্যাস লাগতে পারে। নায়াগ্রা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম, নায়াগ্রা। এটা কানাডা প্লাস যুক্তরাষ্ট্রে, কানাডা প্লাস যুক্তরাষ্ট্রে হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। এটা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা। আমি ফিনিশিং এ যাচ্ছি, ফিনিশিং দিয়ে দিচ্ছি, প্যারা নাই। যারা আছেন ধৈর্য সহকারে আছেন, 250 জন 60 জন ছিলেন, 50-60 জন কুইট করছে, বাকিরা আছে। ওকে, জলপ্রপাত, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত আছে নায়াগ্রা, যেটা আমি সবাইকে দেখিয়েছি। এই যে কানাডা এবং যুক্তরাষ্ট্র, এই দুই দেশ মিলে হচ্ছে কি সবচেয়ে বড় জলপ্রপাত। একটু ছোট করে দিচ্ছি, আমরা স্ক্রিনটা ছোট করে দিচ্ছি, দেখেন সব ব্যবস্থাই আছে। হ্যাঁ, হুম, ওকে। তাইলে আমরা যদি এই জায়গাটা একটু দেখি। আচ্ছা, জলপ্রপাত কি একজন জিজ্ঞাসা করছেন। ঝর্ণা জলপ্রপাতের মধ্যে পার্থক্য হইল, ঝর্ণা থেকে উপর থেকে পানি চুয়ে চুয়ে পড়ে, এটা হলো ঝর্ণা। জলপ্রপাত হচ্ছে গতিতে পড়ে, পানিটা গতিতে পড়ে। ওকে, তাইলে আমরা এখন যদি ইয়েতে যাই, এই কি বলে, আমরা যদি টোটাল জলপ্রপাতের যে আমরা উচ্চতম জলপ্রপাতটা যদি যাই, উচ্চতম একটা দিলাম, বৃহত্তম, উচ্চতম, উচ্চতমতার নাম হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলটা হচ্ছে ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলা। উচ্চতম জলপ্রপাত হচ্ছে কোন কোন দেশ বলছেন? কানাডা, যুক্তরাষ্ট্র, এই যে দেখা যাচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র। এই দক্ষিণ আমেরিকার এই রাষ্ট্র ভেনেজুয়েলাতে হচ্ছে অ্যাঞ্জেল আছে। অ্যাঞ্জেল হচ্ছে সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। এই আমি কি আজকে কিছু দিতে পেরেছি, নাকি আপনাদেরকে কষ্টই দিলাম? একটু বলেন তো, আজকে কি পেয়েছেন? যদি সেরা ক্লাস পান মানচিত্রে তাইলে কমেন্টস করেন, নাহলে গালিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিছু দিতে পেরেছি কিনা। জলপ্রপাত পর্যন্ত থাকবে। আমরা এরপরে যে জায়গাটা যাচ্ছি একটু দেখি। এই যে এখানে যেটা আমরা ইয়ে করেছি, হ্যাঁ, এইখানে যেটা আমরা করেছি,
এইখানে যেটা করেছি এটা হলো এশিয়া মহাদেশ, কেমন? এটা হলো এশিয়া, এটা আফ্রিকা, এটা ইউরোপ, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। ঠিক আছে? তাইলে সেটা যদি হয়, এই যে আমাদের যে জায়গাটা, হায় হায়, আচ্ছা যাক, আচ্ছা সেভ আছে কিনা দেখি। সেভ, কোথায় গিয়ে আছে হইলি তুই? কোন ফোল্ডারে সেভ হলো তা দেখলি তো হয়তো। আচ্ছা যাই হোক, আমি শেষ করব, আমি আর আপনাদেরকে প্যারা দিব না। 2024, 24/5/2024। যাক, হারাই ফেলছি। আচ্ছা, ম্যাপটা আপনারা নিতে চান, আমিও একটু দেখি, একটা মিনিট সময় দেন আমাকে। আচ্ছা, আপনাদেরকে আমি আবার 1 মিনিটের মধ্যে আট করে দিচ্ছি, কিছু করার নাই। কই যেন, আচ্ছা প্রথম পেজে গিয়ে আন্ডো বাটনে করবো। আচ্ছা, আমি একটা জিনিস দেখানোর জন্য জাস্ট এটুকু করতেছি, আর কিচ্ছু না। স্ক্রিনশট তো দিতেই পারলাম না। এটা, এটা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নিচে আন্ডো বাটন, না আন্ডো, আচ্ছা যাক, আই এম নট এক্সপার্ট, বোঝা গেছে আমার এখনো এই বিষয়ে গভীর জ্ঞান হয় নাই। আচ্ছা, আমি যেটা দেখা যাচ্ছি, আহ, একটু খেয়াল করেন, আমি 5টা আপনাদেরকে মহাদেশ দেখাইছি। এই যে দক্ষিণ দিকে এই জায়গাটা মিলে একটা মহাদেশ, এটার নাম হলো অ্যান্টার্কটিকা। এখানে কোনো বসতি নাই, এখানে 80 থেকে 90% বরফ। এগুলো আমি মহাদেশ পড়ানোর সময় আমি পড়াবো। ওকে, হ্যাঁ, রেকর্ড ক্লাস স্ক্রিনশট নেওয়া যাবে, রাইট। এর আগেরটুকু শেষ করার পরে আপনি স্ক্রিনশট নিতে পারবেন ইজিলি, রাইট। এই যে সুজয় ভালো কথা বলছে,
জেনেছি যে আগে জানতাম না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। আর এই দিকে একটা মহাদেশ আছে এশিয়ার দক্ষিণে, এটার নাম অস্ট্রেলিয়া, যেটা পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। আমরা যখন এক একটা মহাদেশ ধরে ধরে আপনাদেরকে পড়াবো তখন আর এই প্রবলেমগুলো থাকবে না, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি সবাইকে বিনীত রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের এই ক্লাসটা কমপক্ষে 2 থেকে 3 বার আপনারা দেখবেন এবং সামনে মানচিত্র নিয়ে দেখবেন। প্রত্যেকটা জায়গা যেন আমাদের মুখস্থ হয়ে যায়। এই যে আমরা যে 7টা মহাদেশ, আমরা এই জায়গাটা যেন সবাই চিনি, যে এইটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এটা ইউরোপ, এটা এশিয়া, হ্যাঁ, এটা অ্যান্টার্কটিকা, এটা ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। অবস্থানগুলো দেখলে এরপরে মহাদেশগুলো আমি ধরে ধরে পড়াবো। আগামী ক্লাসে থাকবে হচ্ছে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল পরিচিতি। ওই ক্লাসের পরে আমরা এশিয়া পড়বো এক ক্লাসে, আফ্রিকা এক ক্লাসে, ইউরোপ এক ক্লাসে, আমেরিকা এক ক্লাসে, অ্যান্টার্কটিকা, ওশেনিয়া সব মিলে আর এক ক্লাস। এই 4-5টা ক্লাসে আমরা মহাদেশগুলো শেষ করব, তারপরে আমরা সংগঠনে ঢুকবো। ঠিক আছে, সংগঠনের দিকে দিকে ঢুকবো আমরা। এইভাবে আস্তে আস্তে আমরা আন্তর্জাতিকটাকে গুছিয়ে দিব। আশা করি ভালো লাগবে। দুঃখিত স্ক্রিনশট এখন দিতে পারিনি, তবে স্ক্রিনশট সবাই নিতেই পারবেন, প্যারা নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক শুভকামনা। জিকে বই চলে আসতেছে, অলরেডি প্রেসে যাচ্ছে। লাস্ট আপডেট সহ দিচ্ছি যেন আপনার 25 সালে নতুন করে বই না কিনতে হয়। একদম সর্বশেষ আপডেট সহ আপনাদেরকে জিকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং এটা বেস্ট। যদি বাজারের বেস্ট না হয়, আমার বই যদি বাজারের বেস্ট না হয়, ছুঁড়ে ফেলে দিবেন, ফেলে দিয়ে ফোন দিবেন আপনার বই ফেলে দিছি, টাকা ফেরত দেন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা, বিজ্ঞান, 5টা বই। প্রণালী পড়ালেন না, প্রণালী অঞ্চল পরিস্থিতির মধ্যে পড়াবো ব্রাদার, প্যারা নেওয়ার দরকার নাই, পড়াবো। হ্যাঁ, ওকে। নীলক্ষেতের লাইব্রেরিতে পাইনি না, নীলক্ষেতে এখনো দেইনি। আমি নীলক্ষেতের লাইব্রেরিতে দিলে ঘোষণা দিব, আমি দিব, কবির ভাইও বলে দিবে আপনাদেরকে। নীলক্ষেতের লাইব্রেরিতে দিলে ঘোষণা দিয়ে দিব আমরা, হ্যাঁ, যে বই পাওয়া যাচ্ছে। এখন লাইব্রেরিতে যাওয়ার দরকার নাই, বা গেলে আপনি খোঁজ নিলেন, সমস্যা নাই। কিন্তু নীলক্ষেতের লাইব্রেরিতে বিজ্ঞানটা আছে, আপনারা বিজ্ঞানটা একটু দেখে আসতে পারেন দোকানে। ঠিক আছে, মামুনে বা বিভিন্ন লাইব্রেরিতে আপনারা গেলে বিজ্ঞানটা আপনারা পাবেন। ভালো থাকেন। ক্লাসের মজা, প্রণালী পড়ালেন না। আরে ভাই, প্রণালী পড়াবো, নেক্সট ক্লাসে পড়াবো।